আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত ২১,০০০-এর বেশি প্রবাসী ভোটারের। ভূমিকম্পের পর চিহ্নিত ৩০০ ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজউক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টার। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্য মুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা। ১.৫ ঘন্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউন। নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচনের গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হওয়াই যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন, এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। তবে একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার, এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে ২১,০০০-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3-এর প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে, আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রায় 8,000, জাপানে প্রায় 5,000 এবং দক্ষিণ আফ্রিকায় 2,500। ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ 300 ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজউক। এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এই মত দেন। বিশেষজ্ঞরা বলেন, 48 ঘন্টা, 10 দিন বা 1 মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে, এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নিতে চায় না, এজন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন তিনি। একই সঙ্গে টাস্কফোর্স ও বিশেষজ্ঞ কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে পর্যাপ্ত প্রস্তুতি জরুরি। এছাড়া গুজব রোধে তথ্যের যথাযথ প্রচার এবং বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞ সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান, বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ 7 দফা সুপারিশ উত্থাপন করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মতবিনিময়ের শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। মতবিনিময়ের শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে 7 দফা সুপারিশ তুলে ধরে বিজেসি। সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা। গণমাধ্যমেরও জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সরকারও এটি অহেতুক
বাধাগ্রস্ত করবে না। যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও, তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন। গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে মানে পেশাদারিত্ব, এটা আশা করা কঠিন। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারে। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গুদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, তবে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখছি বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছে আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে। আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো কি দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও 2য় ও 3য় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছু ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে। এটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।